রিসেন্টলি রিলিজ হওয়া একটা বেস্ট মুভি হচ্ছে মা। আমরা সবাই জানি মা সবসময় তার বাচ্চাকে সকল বিপদ থেকে রক্ষা করে, কিন্তু সেই বিপদ যদি হয় কালো জাদু আর শয়তানি শক্তির বিরুদ্ধে, তখন কি হবে ব্যাপারটা বলুন তো। 2025 সালে রিলিজ হওয়া মা মুভিতে আমরা এরকম একটা স্টোরি দেখতে পাবো। আমি আগে থেকে বলতে চাই, এই মুভিটা 2024 সালে রিলিজ হওয়া শয়তান মুভির সাথে কানেক্টেড। তার মানে আমরা এই মুভিতে ভয়, ইমোশন, সুপার ন্যাচারাল পাওয়ার সবকিছুকে এক্সপিরিয়েন্স করব। মুভিটা আপনার মন ছুঁয়ে যাবে। তাহলে চলুন আমরা ভিডিও শুরু করি। স্টোরি শুরু হয় আজকে থেকে 40 বছর আগের ফ্ল্যাশব্যাকে, যা পশ্চিম বাংলার ছোট্ট একটা গ্রামের বড় একটা ঘরে কালী মার পূজা দেখানো হয়। তার সাথে আমরা এটাও দেখতে পাই ওখানে একটা মেয়ে লিভার পেইনে সাফার করছে। কিছুক্ষণের মধ্যে তার একটা ছেলে সন্তান হয়, কিন্তু দ্বিতীয় বাচ্চাটা হয় মেয়ে। এটা দেখে সবাই একদমই খুশি হয় না। অন্যদিকে আমরা দেখতে পাই সেখানে যে পূজা হচ্ছিল, সে পূজাটা করছে একটা মেয়ে। ওদের রিচুয়াল মতো কালী মায়ের পূজা সেই করতে পারবে যে কিনা স্বপ্নে কালী মাকে দেখেছে, কিন্তু এই ব্যাপারে অন্য একটা মানুষ মানতে চায় না। তার মধ্যে মেয়েরা কালী মার পূজা করবে না, ছেলেরাই কালী মার পূজা করবে। তার সাথে আমরা এটাও জানতে পারি কিছুক্ষণ আগের হওয়া মেয়ে বাচ্চাটাকে তারা বলি দেবে। আসলে এই পরিবারের ইতিহাস আর প্রথা অনুযায়ী ঘরে যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেই বাচ্চাটাকে বলি দেওয়া হবে। এখন এসব কেন হচ্ছে তা আমরা মুভিতে জানতে পারবো। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই ওরা সেই নবজাতকটাকে ঘরের পিছনে নিয়ে বলি দিয়ে দেয়। ছোট্ট বাচ্চাটার রক্তে মাটি ভিজে যায়। তার সাথে আমরা সেখানে আরো অনেক বাচ্চার কঙ্কাল দেখতে পাই। তার মানে এই বাচ্চাটার মতো আরো অনেক বাচ্চাকে এখানে বলি দেওয়া হয়েছে। এখান থেকে সিন প্রেজেন্টে আসে, মানে এখান থেকে মেইন স্টোরি শুরু হবে আর কি। এখানে আমাদের পরিচয় হয় এই ফ্যামিলির সাথে। অবভিয়াসলি আমরা যা গেস করছিলাম তাই, কাজল। এই মুভিতে কাজলের নাম হচ্ছে আম্বিকা, আর তার মেয়ের নাম হচ্ছে শ্বেতা, আর তার হাজবেন্ডের নাম হচ্ছে শুভাঙ্কর। এখানে আম্বিকা বাচ্চাদেরকে একটা গল্প বলছিল। গল্পটা ছিল রক্তবীজের গল্প। আর রক্তবীজের গল্প সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। রক্তবীজ হচ্ছে এমন একটা অসুর যাকে কিনা যতবার মারা হয় তার রক্ত যদি মাটিতে টাচ করে তাহলে তার সেই রক্ত থেকে আরো একটা রক্তবীজ তৈরি হয়। এভাবে রক্তবীজকে অনেকবার মারার পর এক পর্যায়ে তার একটা পুরো সৈন্যদল তৈরি হয়। দেবতারা কোনো উপায় না পেয়ে পার্বতীর কাছে যায়। পার্বতী প্রচন্ড রেগে কালীমায়ের রূপ ধারণ করে। কালীমা সেই সকল রক্তবীজকে নিজের হাতে শেষ করে। কিভাবে শেষ করে? সে রক্তবীজকে যতবারই মারছিল ততবারই তার রক্ত মাটিতে পড়ার আগেই তার জিহ্বা লম্বা করে রক্তগুলোকে খেয়ে ফেলছিল। এখানে এই স্টোরিটা কেন বলা হচ্ছে বা এর কি কোনো কানেকশন আছে কিনা আমরা তা মুভিতে জানতে পারবো। এভাবে আরো বেশ কয়েকদিন পার হয়ে যায়। একদিন আম্বিয়ার মেয়ে অনেক বেশি জেদ করতে শুরু করে। সে তার বাবার গ্রামে যেতে চায়, কারণ সে তার জীবনে কখনোই গ্রামের বাড়িতে যায়নি, মানে তার বাবার বাড়িতে। কিন্তু কোনো একটা কারণে আম্বিয়া মানতে চায় না। সেদিনে আবার শুভাঙ্করের কাছে কল আসে যে তার বাবা মারা গেছে। যেহেতু তার বাবা মারা গেছে তাই সে বাধ্য হয়ে একাই গ্রামের বাড়িতে চলে যায়। এখানে অনেক বড় একটা টুইস্ট রিভিল হয়। সেটা হলো শুভাঙ্করের গ্রাম হচ্ছে সেই চন্দ্রপুর, মানে মুভির শুরুতে দেখানো সেই গ্রাম যেখানে একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। তার মধ্যে আবার শুভাঙ্কর সেই ঘরেরই সন্তান যেই ঘরেই সবকিছু হয়। এখানেই শেষ না, শুভাঙ্করের বাবা সেই মানুষ যে কিনা বাচ্চাদেরকে বলি দেয়, কিন্তু কোনো একটা কারণে সে মারা গেছে। হয়তো বয়স বেশি হয়েছে তাই মারা গেছে। ব্রো, থিঙ্ক পজিটিভ। আমরা আগে থেকে নেগেটিভ চিন্তা করলে তো হবে না। পরে শুভাঙ্কর তার বাবার শেষ কার্য সম্পন্ন করে। শুভাঙ্কর চায় সে পঞ্চায়েতের যে লিডার আছে তার সাথে দেখা করতে। শুভাঙ্কর পঞ্চায়েতের কাছে বলে সে গ্রামে ফিরে আসবে না, সে তার বউ আর ছেলেকে নিয়ে শহরেই থাকবে। তাই এখন সে চায় এই বাড়িটাকে, মানে তার বাড়িটাকে বিক্রি করে দেওয়ার জন্য। এখানে আমরা ক্লিয়ার এটা বুঝতে পারছি শুভাঙ্কর মিথ্যা কথা বলছে তার মেয়ের ব্যাপারে। সে বলছে যে তার ছেলে আছে, আসলে সে চায় না এই গ্রামের মানুষ জানুক তার যে একটা মেয়ে আছে। মিথ্যা কথা বলার পরও কোনো লাভ হয় না। পঞ্চায়েত বলে কোনো সমস্যা নেই, এই গ্রামের মধ্যে আর বাচ্চা বলি দেওয়ার কোনো প্রথা নেই। সে কোনো সন্দেহ ছাড়াই বলতে পারে যে তার একটা মেয়ে আছে, মানে সেও জানে যে শুভাঙ্করের একটা মেয়ে আছে। এই গ্রামের ভয়ানক এই প্রথার জন্যই আম্বিয়া আর শুভাঙ্কর তার মেয়েকে কখনোই গ্রামের বাড়িতে নিয়ে আসে না, কারণ তারা ভালো করেই জানে যদি তারা এটা করে তাহলে তার মেয়ের জীবন বিপদে পড়ে যাবে। ওই দিনই আবার শুভাঙ্কর শহরে ফিরে যাচ্ছিল, মানে সে গ্রাম থেকে চলে যাচ্ছিল, সেখানে থাকতে চায় না। এরই মধ্যে আম্বিকা তাকে একটা ছবি পাঠায়
যেটা শ্বেতা এঁকেছিল। এখানে অবাক করার বিষয় হলো এই ছবিটা অন্য কোনো ছবি না, এটা সেই গাছের ছবি যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এই ছবিটা দেখে শুভঙ্করের আত্মা কেঁপে ওঠে। তার কাছে এখনো বিশ্বাস হচ্ছিল না এটা কিভাবে সম্ভব। শ্বেতা কখনো এই গ্রামে আসেনি, এই গাছটাও সে আগে দেখেনি, তাহলে কিভাবে পারফেক্ট ছবি আঁকতে পারে। আর হ্যাঁ, শুভঙ্কর কিন্তু এই গাছের মধ্যে মানে তার মেয়ের আঁকা ছবির মধ্যে একটা চেহারাও দেখতে পেয়েছিল। এসব দেখে প্রচন্ড চিন্তায় শুভঙ্কর রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে স্মোক করতে শুরু করে। আর তখনই সে ভয়ানক গাছের টেন্টিকেলস শুভঙ্করের উপর আক্রমণ করে দেয়। এসবের চক্করে শুভঙ্করের গাড়িতে আগুন লাগে, আর শুভঙ্কর সে গাড়ির ভেতরেই ছিল, যার জন্য সে আর বাঁচতে পারে না। তারপরের দিন এই খবরটা আম্বিকা পায়। পরের দিনে আমরা দেখি আম্বিকা সে গ্রামে চলে এসেছে। আম্বিকা নিজেই শুভঙ্করের শেষ কার্য সম্পন্ন করে। মানে এসব হচ্ছেটা কি, ছেলে এসেছিল তার বাবার শেষ কার্য করতে, এখন তার ওয়াইফ তার শেষ কার্য করছে। এরই মধ্যে গ্রামের পঞ্চায়েত আম্বিয়াকে জানায় যে তার যে কোনো সমস্যায় তারা তাকে সাহায্য করবে। তো এখানে সবকিছু ভালোই ভালোই শেষ হয়ে যায়। সিন চলে যায় 3 মাস পর। আমরা দেখতে পাই আম্বিকা তার মেয়ে শ্বেতার সাথে শহরেই আছে। এখানে ওদের দিন কাটছিল। এরই মধ্যে একদিন গ্রামের পঞ্চায়েত আম্বিয়াকে ফোন দিয়ে জানায় তার হাজবেন্ড চেয়েছিল তাদের বাড়িটাকে বিক্রি করার জন্য। এখন এই সবকিছুর জন্য আম্বিয়াকে গ্রামে আসতে হবে। অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে রাজি হতে হয়। তবে এবার সে তাও অনেক বেশি জেদ করে সেও তার সাথে যাবে। তাই কোনো উপায় না পেয়ে আম্বিকা তাকেও সাথে নিয়ে যায়। রাজবাড়িতে আসার পর ওদের দেখা হয় এই মানুষটার সাথে। তার নাম হচ্ছে বিকাশ। সে বাড়ির দেখাশোনা করে। তার একটা মেয়ে আছে, তার মেয়ের নাম হচ্ছে দীপিকা। তার বয়স অনেকটা কম। যেহেতু দীপিকা আর শ্বেতার বয়স একই রকম ছিল, তাই দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আম্বিকা বিকাশকে জিজ্ঞেস করে এই বাড়িতে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা কোথায়। বিকাশ বলে এই মন্দির তখনই খোলা হয় যখন কালীমা নিজে কারো স্বপ্নে আসে। শেষবার এই মন্দির 40 বছর আগে খোলা হয়েছিল, এখন এটাকে আর খোলা হয় না। এভাবে দিন যাচ্ছিল। ওই রাজবাড়িতে অনেক প্যারানর্মাল জিনিসও হতে শুরু করে, যেমন ভূত দেখা। আবার শ্বেতার যে ট্যাব ছিল মানে ফোন, সেখানে আপনি ড্রয়িং হয়ে যাচ্ছিল। তার মানে হলো সেই গাছের ছবিটা শ্বেতা আঁকেনি। তারপরের দিন পঞ্চায়েত একটা দালালকে নিয়ে আসে। দালাল আম্বিয়াকে বলে এই বাড়ি বিক্রি করা অনেক বেশি কষ্ট, কারণ সবাই মনে করে এই বাড়িতে অভিশাপ আছে। তারপরও ওরা চেষ্টা করে যাবে। এরই মধ্যে দীপিকা আর শ্বেতা যখন একসাথে খেলা করছিল, তখনই দীপিকা শ্বেতার ফোনে গাছের ছবিটা দেখে বলে এই গাছটা তাদের বাড়ির পেছনেই আছে। এটা শুনে শ্বেতা অনেক বেশি কিউরিয়াস হয়ে ওঠে। সে দীপিকাকে বলে চলো আমরা ওখানে যাই, কিন্তু দীপিকা বলে না, আমরা ওখানে যেতে পারবো না, ওখানে যাওয়া নিষেধ, কারণ ওখানে রাক্ষস থাকে। কিন্তু শ্বেতা কোনোভাবেই মানতে চায় না। লাস্টে দীপিকা বাধ্য হয়ে শ্বেতাকে নিয়ে সেই গাছের কাছে যায়, তবে তারা একটু দূরে ছিল। দীপিকা তাকে বলে এখন তুমি ভিতরে যাও, আমি ওখানে যাব না। শ্বেতা ওখানে যেতে শুরু করে, আর তখনই সেখানে আম্বিয়া চলে আসে আর তাকে থামিয়ে দেয়। আম্বিয়া তার উপর অনেক বেশি রাগ করে। সে কোনো কিছু না জিজ্ঞেস করে ওখানে কেন যাচ্ছে। এরই মধ্যে সেখানে নন্দিনীও চলে আসে। নন্দিনী দীপিকাকে দেখে অনেক বেশি রাগ হয়। সে তাকে বলে তারা তাকে না করেছে এখানে আসার জন্য, তারপরও সে এখানে কোন সাহসে এসেছে। এখানে দুই মা তাদের সন্তানকে অনেক বেশি বকা দেয়। এরই মধ্যে আম্বিকা এটা জানতে পারে যে দীপিকার প্রথম পিরিয়ড হয়েছে। তখনই আবার সে ওই গাছের কাছে একটা বয়স্ক মানুষকে দেখতে পায়। তবে হ্যাঁ, সে কিছুক্ষণের মধ্যে ওখান থেকে চলেও যায়। সেদিন রাতে নন্দিনী তার মেয়েকে মানে দীপিকাকে একটা ঘরে বন্দি করে রাখে, কারণ সে ভালো করে জানে ওই গাছের কাছে যাওয়া মানে অভিশাপ। তার মধ্যে আবার তার প্রথম পিরিয়ড হয়েছে। তারপরও শেষ রক্ষা হয় না। একটা ভয়ানক রাক্ষস এসে দীপিকাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। তার পুরো বডি থেকে গাছের শেকড় বের হচ্ছিল। এমন মনে হচ্ছিল সে হয়তো নিজে কোনো গাছ। নন্দিনী তার মেয়েকে হারিয়ে একদম দিশেহারা হয়ে পড়ে। তবে সে এই সব কিছুর জন্য আম্বিয়া আর শ্বেতাকে দোষারোপ করছিল। তাদের জন্য আজকে তার মেয়েকে রাক্ষস তুলে নিয়ে গেছে। সিচুয়েশন অনেক খারাপ হয়ে পড়ে। এক পর্যায়ে গ্রামের সবাই তাদের গ্রামে নতুন ট্রান্সফার হওয়া পুলিশ অফিসারকে নিয়ে আসে। এই পুলিশ অফিসারের নাম হচ্ছে শেখর। ওখান থেকে আমরা জানতে পারি এই পর্যন্ত অনেক মেয়ে এই গ্রাম থেকে নাই হয়ে গেছে। তবে অবাক করার বিষয় হলো সেসব মেয়েরা তখনই গায়েব হয় যখন তাদের প্রথম পিরিয়ড হয়। তার থেকে অবাক করা বিষয় হচ্ছে এই সকল মেয়েরা 3-4 দিন পর আবারও ফিরে আসে। মেয়েদের কোনো ক্ষতি হয় না বা কোনো কিছুই হয় না। কিন্তু যে সকল মানুষরা সেই বাচ্চাকে খুঁজতে যায় মানে মেয়েকে খুঁজতে যায়, সে সকল মানুষরা আর কখনোই ফিরে আসে না। গ্রামের সকলে বিশ্বাস করে এই সকল মেয়েদেরকে রাক্ষসে তুলে নিয়ে যায়। এসব কিছু হচ্ছেটা কি, রাক্ষস কেন
কেনই বা মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, সে কি চায়, তার রহস্য আসলে কি? সব শোনার পর শেখর আর আম্বিকা এসব বিশ্বাস করতে চায় না। অবভিয়াসলি কেন বিশ্বাস করবে, ওরা তো শহর থেকে এসেছে, গ্রামের এই সকল কুসংস্কার ওদের বিশ্বাস করে কোনো কাজ নেই। তাই ওরা চলে যায় সেই গাছের আশেপাশে দীপিকাকে খোঁজার জন্য। ওরা সেখানে কাউকে খুঁজে পায় না, কিন্তু ওখানে বাচ্চাদের কান্না শুনতে পায়। এরই মধ্যে তারা গাছের মধ্যে একটা ফেস দেখতে পায়। ফেসটা দেখে মনে হচ্ছিল যেন দীপিকার ফেস। কাছে যাওয়ার পর ওরা দেখতে পায় ওখানে কিছু নেই, মানে একটা গাছের এই শেপ হয়তো এরকম টাইপের। অনেক খোঁজাখুঁজি করার পরও ওরা দীপিকাকে খুঁজে পায় না। লাস্টে ওরা বাড়িতে ফিরে আসে। আম্বিয়া বাড়িতে আসার পর শ্বেতা তাকে জিজ্ঞেস করে এই গ্রামের রহস্য আসলে কি, ওরা কখনো কেন তাকে এই গ্রামে নিয়ে আসেনি। এক প্রকার বাধ্য হয়ে আম্বিকা বলতে শুরু করে, তুমি তো রক্তবীজের গল্প সম্পর্কে আগে থেকেই জানো। কালিমা যখন রক্তবীজকে মারছিল তখন সেই অসুরের এক ফোঁটা রক্ত এখানে পড়েছে, মানে এই গ্রামে। নিয়ম অনুযায়ী সেখান থেকে রক্তবীজ সৃষ্টি হওয়ার কথা, কিন্তু সে রক্তের ফোঁটা থেকে অংশুজা নামের একটা রাক্ষস তৈরি হয়। কিন্তু তার বেলায় সে নিজেকে একাধিক তৈরি করতে পারত না। তাই সে সিদ্ধান্ত নেয় নিজের একটা আর্মি বানানোর, যাতে করে সে দুনিয়া আর স্বর্গের মধ্যে রাজ করতে পারে। আর এই জন্যই আস্তে আস্তে সে মেয়েদেরকে কিডন্যাপ করতে শুরু করে আর নিজের বীজ মেয়েদের মধ্যে দেয়, যাতে করে তাদের মাধ্যমে সে অনেক বেশি সন্তানের জন্ম দিতে পারে। কিন্তু এর ফল হয় ভয়ানক। পৃথিবীর মেয়েরা ছিল অনেক বেশি দুর্বল, তারা কখনোই একটা এত পাওয়ারফুল ডেমনের বাচ্চা জন্ম দিতে পারবে না, যার জন্য মেয়েরা মরতে শুরু করে। অংশুজা রাক্ষসের কাছ থেকে মানুষকে বাঁচানোর জন্য কালিমা তার এক ফোঁটা রক্ত তার একজন ভক্তের চোখে দেয়, যাতে করে সে অংশুজার বিরুদ্ধে লড়াই করতে পারবে। কালিমার রক্ত অনেক বেশি পাওয়ারফুল। যখন ওই ব্যক্তিকে রক্ত দেওয়া হয় তখন সেই ব্যক্তির মধ্যেও আলাদা করে পাওয়ার চলে আসে, আবার তার মাধ্যমে জন্ম নেওয়া সেই মেয়ের মধ্যেও অনেক পাওয়ার থাকে। এসবের জন্য অংশুজা রাক্ষস অনেকটা ভয় পেয়ে যায় আর সে লুকিয়ে পড়ে, কিন্তু একবারে না, অংশুজা সঠিক সময়ের অপেক্ষা করতে শুরু করে। সে ভালো করেই জানে কালিমার রক্ত যে ব্যক্তি পাবে তার সন্তান অনেক বেশি পাওয়ারফুল হবে, একমাত্র সেই মেয়ে অংশুজার বাচ্চা জন্ম দিতে পারবে। এরই মধ্যে একজন ভক্ত কালিমার আশীর্বাদ পায়, মানে সেই রক্ত। পরে তার যখন একটা মেয়ে সন্তান হয়, অংশুজা এই সুযোগে তার পেটের মধ্যে তার বীজ দিয়ে দেয়। সেই মেয়েটার বাবা কখনোই চায় না তার মেয়ের মাধ্যমে অংশুজার বাচ্চা এই দুনিয়াতে আসুক, তাই সেই বাবা তার মেয়েকে নিজের হাতে শেষ করে ফেলে। এখানে আমরা আরো একটা জিনিস জানতে পারি, সেটা হলো কালিমা যে ভক্তকে আশীর্বাদ দিয়েছে সেটা শুভাঙ্করের ফ্যামিলি। তার মানে সেই ছোট বাচ্চাটাকে এই জন্যই হত্যা করা হয়, যাতে করে ওদের বংশের মাধ্যমে অংশুজার কোনো বংশ বৃদ্ধি হতে না পারে। শুভাঙ্কর আর আম্বিয়া ভালো করেই জানতো তার মেয়ের সাথেও এমন কিছুই হবে, তাই তারা তার মেয়েকে বাঁচানোর জন্য গ্রাম ছেড়ে চলে যায়। অন্যদিকে গ্রামের পঞ্চায়েত আর ইন্সপেক্টর শেখর সেসব মেয়েদের সাথে দেখা করতে যায় যে সকল মেয়েরা গায়েব হয়ে গিয়েছিল। ওরা ওই সকল মেয়েদের কাছ থেকে কিছু জানতে পারে না, কারণ তারা যখন গায়েব হয়েছিল তখনকার কোনো কিছুই মনে নেই, এমনকি তাদের সাথে কোনো খারাপ কিছু হয়নি। কিন্তু এখানে অনেক অদ্ভুত বিষয় হচ্ছে, তাদের সকলের পিরিয়ড কেন যেন আর কখনোই হয় না। সে সকল মেয়েরা একজনকেই সন্দেহ করে, যাকে কিনা পঞ্চায়েত 24 বছর আগেই গ্রাম থেকে বের করে দিয়েছিল। কিন্তু সে মহিলা তখনও গ্রামের মধ্যে ঘোরাঘুরি করে, আবার সে তন্ত্রবিদ্যাও করে। এটা মূলত সেই মহিলা ছিল যাকে কিনা আম্বিয়া সে ভয়ানক গাছের কাছে দেখেছিল, কিন্তু ওরা সে মহিলা সম্পর্কে কিছু জানতে পারে না। সিন শিফট হয় রাতে। আমরা দেখি আম্বিয়া ঘুমাচ্ছে, কিন্তু সে ঘুমের মধ্যে সাক্ষাৎ কালিমাকে স্বপ্ন দেখে। তার মানে কি, কিসের সংকেত এটা? এরই মধ্যে সে তার হাজবেন্ড শুভাঙ্করের ভিশনও দেখতে পায়, যে কিনা তাকে একটা কাগজ দিয়েছিল। এই পেজগুলো শুভাঙ্করের বাবা তাকে দিয়েছে। সেখানে লেখা ছিল একমাত্র মেয়ের রক্ত দিয়েই সে রাক্ষসের শেষ হবে, আর কালিমার যে অস্ত্র আছে সেটা তার জন্য বরদান হবে। যেহেতু আম্বিকা 40 বছর পর কালিমাকে স্বপ্নে দেখেছে, তাই সে আর কোনো উপায় না পেয়ে মন্দিরের দরজা খুলে দেয়। এই ব্যাপারটা গ্রামের সবাই জানার পর অনেক বেশি খুশি হয়। প্রায় 40 বছর পর আবারও কালিমার পূজা হবে। এরই মধ্যে হঠাৎ দীপিকাও আবারও ফিরে আসে। তাকে দেখে বাকি সবাই অনেক বেশি খুশি হয়। ওই দিন রাতে আবার সবাই ঘুমিয়ে যাওয়ার পর দীপিকা আস্তে আস্তে সে তার রুমে আসতে শুরু করে, তবে তাকে দেখে আমরা বুঝতে পারি সে হয়তো কারো পজেসে আছে। তখন আবার কোইন্সিডেন্টলি দীপিকার দাদা সেখানে চলে আসে আর তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু দীপিকা তাকেই মেরে ফেলে। তারপর সে তার কাছে এসে তাকে নিয়ে সে গাছের কাছে চলে যায়। আমরা সেখানে আরো অনেক
অনেক মেয়েদেরকে দেখতে পাই, তারা সবাই পজেস অবস্থায় ছিল। এগুলো সেই মেয়ে যারা কিনা একবার গায়েব হয়ে গিয়েছিল। তার মানে সে রাক্ষস ওদেরকে এখনো কন্ট্রোল করতে পারছে। এরই মধ্যে আম্বিয়া চলে আসে শ্বেতার রুমে। সেখানে আম্বিয়া শ্বেতাকে খুঁজে না পেয়ে সেই অভিশপ্ত জায়গাতে আসে। ওখানে আসার পর আম্বিয়া দেখতে পায় সব মেয়েরা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। সে সকল মেয়েদের মধ্যে শ্বেতাও ছিল। ওরা সবাই শ্বেতাকে নিয়ে কোথাও একটা যাচ্ছে। কোনো উপায় না পেয়ে আম্বিকাও তাদের পেছনে আসে। এক পর্যায়ে ওরা সবাই সে বয়স্ক মহিলার কাছে আসে। তার আশেপাশে আরো অনেক মেয়েরা ছিল। এই সকল অদ্ভুত আর ভয়ানক জিনিস থেকে আম্বিকা অনেকটা ভয় পেয়ে যায়। তারপরও সে হার মানে না। সে কোনো রকমে ওই মহিলার কাছ থেকে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে আসে। আম্বিকা তার মেয়েকে হারাতে চায় না, তাই সে সিদ্ধান্ত নেয় আজকে রাতের মধ্যেই সে এই গ্রাম থেকে চলে যাবে। এরই মধ্যে আবার সে তার প্রথম পিরিয়ড হয়। এর মানে হলো অনসুজা রাক্ষসের একমাত্র টার্গেট এখন শ্বেতা। অনসুজা অনেক দিন ধরে এই দিনের অপেক্ষা করে আসছে। এরই মধ্যে আম্বিকা তার মেয়েকে নিয়ে গ্রাম থেকে চলে যাচ্ছিল, কিন্তু সে পজেস মেয়েগুলো তার পেছন ছাড়ছিল না। এমনকি ওদের কাছে সুপার ন্যাচারাল পাওয়ারও ছিল। ওরা সবাই ওদের গাড়ির উপর অ্যাটাক করে দেয়। অনেক চেষ্টার পরও আম্বিকা তার মেয়েকে রক্ষা করতে পারে না। সে নিজেও অনেক বেশি ইনজিওর হয়ে পড়ে। পজেস মেয়েরা সে তাকে ধরে ফেলে। এরই মধ্যে সেখানে এন্ট্রি হয় গ্রামের পঞ্চায়েতের। সে সকল পজেস মেয়েরা সে তাকে পঞ্চায়েতের হাতে তুলে দেয়। আর এখানে আরো একটা টুইস্ট রিভিল হয়। এই পঞ্চায়েতের নাম হচ্ছে জয়দেব, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। আর সেই মূলত গ্রামের মধ্যে এই সকল কাহিনী করছিল। মানে এই পর্যন্ত যতগুলো মেয়ে গায়েব হয়েছে সেই সবকিছুর পেছনে জয়দেবের হাত ছিল। এখন প্রশ্ন যে সেই সবকিছু কেন করছে। এদিকে আম্বিকা সেখানে জ্ঞান হারায়। এই সুযোগে জয়দেব সে তাকে নিয়ে চলে যায়। জ্ঞান ফেরার পর আম্বিকা নিজেকে সে বয়স্ক মহিলার বাড়িতে দেখতে পায়। এখানে আমরা জানতে পারি সে মহিলা কোনো খারাপ মানুষ না। সে এখন যেমন আম্বিয়াকে বাঁচিয়েছে ঠিক তেমনি ওই দিন সে তাকে বাঁচানোর চেষ্টা করছিল। আর এই মহিলা অন্য কেউ না, এটা সেই মহিলা যে কিনা 40 বছর আগে কালিমাকে স্বপ্নে দেখেছিল। বয়স্ক মহিলাটা আম্বিয়াকে বলে সে ওই দিন ওই ছোট্ট মেয়েটাকে মারেনি। শেষ মুহূর্তে সে বুঝতে পেরেছিল কালিমা কখনোই কোনো বাচ্চার বলি চাইবে না। সেই মুহূর্তে জয়দেব তার কাছ থেকে দাটা নিয়ে নিজের হাতে ওই ছোট্ট মেয়েটাকে হত্যা করে, মানে বলি দেয় আর কি। সাথে আবার ওই মহিলার বিরুদ্ধে গ্রামের সবার কাছে আজে বাজে কথা বলে। এক পর্যায়ে সে সবার সাহায্যে এই মহিলাকে গ্রাম থেকে বের করে দেয়। আস্তে আস্তে গ্রামের সবার বিশ্বাস অর্জন করে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় আর গ্রামের পঞ্চায়েতও হয়ে পড়ে। এখানে জয়দেব বাচ্চাটাকে বলি দিয়ে আরো বেশি বিপদে পড়ে যায়। কারণটা হলো অনসুজা রাক্ষস বাচ্চার বলি চাইছিল না। সে তো ভালো করেই জানে বাচ্চা বলে দিলে কোনো লাভই হবে না। সেই দিন রাতে অনসুজা রাক্ষস আসে জয়দেবকে মারার জন্য। জয়দেব তার কাছে প্রাণ ভিক্ষা চায়। এরই মধ্যে সে আবার জয়দেবের মধ্যে দেখতে পায় তার হৃদয় অনেক বেশি কালো, তাই সে তাকে ছেড়ে দেয়। এর বিনিময়ে সে তাকে তার গোলাম বানিয়ে ফেলে। জয়দেবেরও ইচ্ছা ছিল সে তার গোলাম হয়ে যাবে, এতে করে সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে বা অনসুজার কাছ থেকে কিছু পাওয়ার পাবে। তার প্ল্যান মতো ঠিক তেমনটাই হয়। অনসুজা তাকে কিছু পাওয়ারও দেয়। 3 মাস আগে জয়দেব জানতে পারে শুভাঙ্করের ছেলে সন্তান না, তার একটা মেয়ে সন্তান আছে। এটা জানার পর সে প্ল্যান বানাতে শুরু করে। গ্রামের মেয়েদেরকে গায়েব করে তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করছিল। এভাবে সে একটা বিশাল আর্মি বানায়। এখানে মূলত জয়দেবী সে সকল মেয়েদেরকে কন্ট্রোল করছে। মেয়েরা আবারও গায়েব হওয়াতে গ্রামের সবাই অনেক পেরেশান হয়ে ওঠে। এরই মধ্যে আবার জয়দেব মানে পঞ্চায়েত গায়েব, যার জন্য ওদের সন্দেহ যায় জয়দেবের উপর। ওরা জঙ্গলে আসে জয়দেবকে খোঁজার জন্য। এদিকে জঙ্গলের মধ্যে জয়দেব তার শয়তানি রূপে এসে সব কাহিনী শেখরকে বলে। তারপর আবার শেখর আর তার লোকজনকে সে নিজের হাতে শেষ করে দেয়। অন্যদিকে আম্বিকা আসতে চায় তার মেয়েকে বাঁচাতে, কিন্তু সে বয়স্ক মহিলা তাকে থামিয়ে দেয়। সে মহিলা বলে এখন সময় না, আম্বিকাকে সবার আগে মা কালীর পূজা করতে হবে, এতে করে সে মা কালীর আশীর্বাদ পাবে। একমাত্র এই একটা উপায়ে সে অনসুজা রাক্ষসকে হারাতে পারবে। আম্বিকা তার কথা মতো কালিমার পূজা করে, এমনকি সে কালিমার আশীর্বাদও পায়। এরপর সে তার কপালে চন্দন লাগিয়ে কালিমার অস্ত্র নিয়ে চলে যায় জঙ্গলে। ওখানে তার সাক্ষাৎ হয় অনসুজা রাক্ষসের সাথে। মানে অনসুজা রাক্ষস এখন জয়দেবের মধ্যে পুরোপুরি পজেস হয়ে গিয়েছিল। এখন জয়দেবকে আমরা অনসুজা রাক্ষস বলতে পারি।
আম্বিকাকে দেখে অনসুজা রাক্ষস বাকি মেয়েদেরকে পাঠিয়ে দেয় আম্বিকার উপর হামলা করার জন্য। আম্বিকা কিছু করতে পারছিল না, কারণ ওই সকল মেয়েরা একদমই নির্দোষ। আম্বিকা যেখানে একদম হেল্পলেস, বিষয়টা এমন না। সে কালিমার পূজার পর আশীর্বাদ পেয়েছিল, যার জন্য সে যে সকল মেয়েদের মাথায় হাত রাখছিল সে সকল মেয়েরা তাদের পজেস থেকে বের হয়ে আসছিল। এভাবে আম্বিকা সে সকল মেয়েদেরকে পজেস থেকে বের করে নেয়। লাস্টে আম্বিকা চলে যায় জয়দেবের কাছে, কিন্তু জয়দেবের মধ্যে ছিল অনসুজা রাক্ষসের পাওয়ার। সে তার গাছের শেকড় বাকড় দিয়ে আম্বিকার উপর অ্যাটাক করে। এক পর্যায়ে সে আম্বিকাকে পুরোপুরি ক্যাপচার করে নেয়। জয়দেব বলে, তুমি কালিমা না, আর আমি রক্তবীজও না, তুমি আমাকে মারতে পারবে না, আমি তার থেকেও আরো বেশি শক্তিশালী। এসব বলে সে আম্বিকার হাত পা ভাঙতে শুরু করে। আম্বিকার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। লাস্টে জয়দেব আম্বিকাকে মেরে ফেলে। অন্যদিকে সে তার চারপাশে একটা ভ্যারিয়ার টাইপের বানিয়ে দেয়। আমরা এখানে এটা বলতে পারি জয়দেব তার বীজ সে তার মধ্যে দিচ্ছে। এদিকে আম্বিকার মৃত বডি মাটিতে পড়ে আছে, তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে। শুধু মাটিতে পড়ে না, সেই রক্তটা আস্তে আস্তে মাটির গভীরে চলে যায়। আগে আমরা দেখেছিলাম এই মাটির ভিতরে অনেক বাচ্চার কঙ্কাল, মানে এখানে অনেক বছর ধরে বাচ্চাদেরকে বলি দেওয়া হচ্ছে। আম্বিকার রক্তের ফোঁটার জন্য সে সকল বাচ্চাদের আত্মা জেগে ওঠে। তার সাথে আবার কালিমার আশীর্বাদ ছিল আম্বিকার সাথে, মানে এ দুটো মিলিয়ে আম্বিকার শরীর পুরোপুরি ঠিক হয়ে যায়। আম্বিকা জেগে ওঠে। তার মধ্যে সাক্ষাৎ কালিমার প্রতিচ্ছবি ছিল, তার হাতে ছিল কালিমার অস্ত্র। আম্বিকা বাতাসে ভাসতে শুরু করে। আম্বিকা বলে, খারাপ কখনোই ভালোকে হারাতে পারে না, খারাপের হার নিশ্চিত। এসব বলে আম্বিকা জয়দেবের উপর হামলা করে দেয়। এইবার জয়দেব আম্বিকার সাথে পেরে উঠছিল না, অবভিয়াসলি পারবে না, কারণ এবার আম্বিকার মধ্যে আছে কালিমা আর সেই সকল বাচ্চাদের পাওয়ার। আম্বিকা জয়দেবের অবস্থা খারাপ বানিয়ে দেয়। এক পর্যায়ে সে জয়দেবকে সেখানে মেরে ফেলে। তার সাথে আবার অনসুজা রাক্ষসেরও সমাপ্তি হয়। এখানে মূলত অনসুজা রাক্ষস আর জয়দেব একে অপরের সাথে মিলে গিয়েছিল, তাই অনসুজা রাক্ষসও মারা গেছে। সব শেষ হওয়ার পর আম্বিকা শ্বেতা আর বাকি মেয়েদেরকে নিয়ে ওখান থেকে বের হয়ে আসে। এর মধ্যে আবার গ্রামের সবাইও সেখানে চলে আসে। ওরা সবাই মেয়েদেরকে দেখে অনেক খুশি হয়। ওই বয়স্ক মহিলাটা শ্বেতাকে ধরে বলে শ্বেতার মধ্যে অনসুজার বীজ চলে এসেছে। এটা শুনে আম্বিকা শ্বেতাকে মারতে নেয়। সেখানে আমরা ওই সকল বাচ্চাদের আত্মাও দেখতে পাই যাদেরকে বলে দেওয়া হয়েছে। আর তখনই সে বয়স্ক মহিলা আম্বিকাকে থামিয়ে দেয়। সে বলে, মা কালী যে আশীর্বাদ দিয়েছে, মানে তার যে অস্ত্র, সেটা দিয়ে শুধুমাত্র অনসুজাকে মারার জন্য বলেছে, না কোনো বাচ্চাকে মারতে বলেছে। কিন্তু এই গ্রামের মানুষ যারা আছে তারা উল্টো বুঝেছে। তারা ডেমনের সাথে লড়াই না করে তারা বাচ্চাদেরকে মারতে শুরু করে, যা ছিল একদমই অন্যায়। মানে এই অস্ত্রের মাধ্যমে গ্রামের মেয়েদেরকে বা বাকি মেয়েদেরকে রক্ষা করার কথা বলা হয়েছে। আর সেটার মধ্যে যে বীজটা আছে সেটা কালিমা নিজেই ধ্বংস করে দেবে। তার বলা কথা মতো ঠিক তেমনই হয়, সে তার মধ্যে থাকা বীজ নষ্ট হয়ে যায়। এরই মধ্যে আমরা আকাশে কালিমাকেও দেখতে পাই। মানে এখানে সবকিছু হ্যাপি হ্যাপি এন্ডিং হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এখানেই শেষ না। মুভির একদম লাস্ট একটা সিনে আমরা দেখি একটা রহস্যজনক মানুষ সে অভিশপ্ত গাছের কাছে এসেছে। আমরা তাকে শয়তান মুভির বনরাজও বলতে পারি। যদিও তার ফেস দেখানো হয় না, তবে এটা বলা যায় এই যে ক্যারেক্টারটা যে বনরাজের রোল প্লে করেছে তার নাম মুভির ইন্ট্রোতে আছে। সো সেই হিসাবে আমরা তাকে বনরাজও বলতে পারি। বনরাজ অনসুজা রাক্ষসের শরীরের যে মাটি বা ছাই সেগুলো তার হাতে নেয়। সেগুলো হাতে নেওয়ার সাথে সাথেই অনসুজার যে পাওয়ার সেগুলো বনরাজের মধ্যে চলে যাচ্ছে। তার মানে হলো বনরাজ অনসুজার পাওয়ারকে অ্যাবজর্ব করছে। সে মানুষটা বলে, লোকে বলে শয়তান শেষ হয়ে যায়, কিন্তু শয়তান কখনোই শেষ হয় না। আর এই দুর্দান্ত এন্ডিং দেখিয়ে এই মুভি এখানেই শেষ হয়। কাজলের অ্যাক্টিং ছিল অনেক বেশি অসাধারণ, তার সাথে আবার স্টোরিটাও ছিল অনেক স্ট্রং। যদিও এই মুভিটা শয়তান মুভির সাথে কানেক্টেড। আমরা এখানে এটাও বলতে পারি হয়তো এরপরে আরও একটা সিকুয়েল আসবে। আবার এমনও হইতে পারে এই মুভিটা শয়তান মুভির আগের ভিডিও, মানে শয়তান মুভির আগের মুভি, এরকম বলা যায় আর কি। তারপরও আজকের জন্য এখানে আমরা শেষ করি। আর এরকম নতুন নতুন মুভির এক্সপ্লেন পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।